এই নির্বাচন কংগ্রেসের কংগ্রেসের জন্য একটা মূল্যায়নের জায়গা। বিধানসভা নির্বাচনের পরেই হবে, কংগ্রেস খাতা খুলবে। তৃণমূল কংগ্রেস বেনিফিশিয়ারি স্কিমগুলি ছাড়া তারা তাদের উন্নয়নের কথা বলতে পারছে না। বিজেপি এলে খুব খারাপ হবে, তো বিজেপিকে এনেছিল কে পশ্চিমবঙ্গে? দুটো জেলা যদি ধরি তাহলে মালদায় 12টা বিধানসভা নির্বাচনী কেন্দ্র আছে, আর মুর্শিদাবাদে 22টা। এবং এই দুটি জেলাতেই কংগ্রেসের এই দুটি জেলাকেই বলা হয় কংগ্রেসের গড়, আদি গড়। এবং কংগ্রেসের পশ্চিমবঙ্গে যারা প্রধানত মুখ, আহ, তারা কিন্তু এই জেলাগুলো থেকেই লড়ছেন। যেমন আমি মৌসুম বেনজির কথা বলতে পারি বা অধীর চৌধুরীর কথা বলতে পারি। সুতরাং আহ আহ, বর্তমান যা পরিস্থিতি এবং প্রথম দফায় নির্বাচন হওয়ার পরে যেটা মনে হচ্ছে যে এই দুটি জেলা থেকে কংগ্রেসে কিছু আসনে জিততে পারে। দলের ভেতরে অ্যাসেসমেন্ট তো অবশ্যই দল কয়েকটা জেলাকে টার্গেট করে, যেটা আমি আগেও বললাম, কয়েকটা জেলাকে টার্গেট করেই এইবার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দল লড়ছে। এবং আমরা সবাই জানি যে এবারে কোনো জোট হয়নি, তো কংগ্রেস এবং একাই আহ, লড়ছে নিজেদের সাংগঠনিক ক্ষমতাটা বোঝার জন্য। ফলত দলের ভেতরে আমাদের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী মালদা, মুর্শিদাবাদ এবং আহ, উত্তর দিনাজপুর ছাড়াও কয়েকটি জেলায় কংগ্রেসের ভালো ভালো ফলাফল করার একটা আশা আছে। এবং সেইভাবেই দল তার স্ট্রেংথ বুঝে যে যে জায়গায় কংগ্রেসের আদি সমর্থকরা আছেন, আহ, এবং যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিতে চাইছেন, সেই কিছু আসনকে নির্দিষ্ট করে দলের পরিকল্পনাটা করেছে। রাহুল গান্ধী একজন সর্বভারতীয় নেতা, এবং তিনি কংগ্রেসকে আহ, লোকসভায় রিপ্রেজেন্ট করছেন প্রধান বিরোধী দলনেতা হিসেবে। এবং আহ, পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো সম্ভব নয় যে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সময় দিতে পারবেন পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাসী। ফলত সেখানে ওই পরিযায়ী পাখির মতন ঘন ঘন বিজেপির নেতৃত্বদের মতন আসার আহ তো প্রয়োজন নেই। এবং তৃতীয় কারণ হচ্ছে যে কংগ্রেসের এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গে যে বাস্তবতা, এটা তো বলে লাভ নেই। যে যেরকম ডেসপারেশন আমরা দেখতে পাচ্ছি বিজেপির ক্ষেত্রে, যে দিল্লির বহু পরিযায়ী নেতারা এখানে ঘন ঘন আসছেন, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তারা পশ্চিমবঙ্গে একদম আহ, তাঁবু ফেলে দিয়েছেন। আহ, সেরকম তো কংগ্রেসের করার দরকার নেই, কারণ আমি আগেও যেটা বললাম যে কংগ্রেস নিজের ক্ষমতায় লড়ছে এবার। এই নির্বাচন কংগ্রেসের কংগ্রেসের জন্য একটা মূল্যায়নের জায়গা। ফলত যেখানে যেখানে কংগ্রেসের শক্তি আছে এবং যেখানে যেখানে কংগ্রেসের শক্তি নেই, সেইটাকে পর্যালোচনা করা, এইটা লক্ষ্য। এবং অবশ্যই বিধানসভায় পুনরায় কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ পাঠানো, এটাই লক্ষ্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার যে যে জায়গাগুলো, যেমন ধরুন রাহুল গান্ধী মালদায় সভা করেছেন, মালদায় প্রার্থীদের সমর্থনে সভা করেছেন। তার কারণ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলো কংগ্রেসের গড়। আবার রাহুল গান্ধী কলকাতায় সভা করছেন, আহ বেশ কয়েকজন উত্তর কলকাতার কিছু উত্তর এবং দক্ষিণ কলকাতার কিছু কংগ্রেস প্রার্থীর সমর্থনে। সুতরাং প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে উচ্চতর নেতৃত্বের সভা করা প্রয়োজন, এবং কংগ্রেস তো কেবলমাত্র রাহুল গান্ধী লিড করছেন, কিন্তু এছাড়া অন্যান্য যে সর্বভারতীয় নেতারা আছেন, আমাদের যিনি কংগ্রেসের যিনি অবজারভার আছেন, তিনি ঘুরে ঘুরে আহ, প্রচুর মিটিং করেছেন, প্রচুর জনসভা করেছেন বিভিন্ন প্রার্থীর সমর্থনে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সভা করেছেন। সুতরাং এটা তো জাতীয় কংগ্রেস তো একটা ওরকম আহ তৃণমূলের মতন একটা নির্দিষ্ট মুখ ভিত্তিক দল নয় যে কেবলমাত্র রাহুল গান্ধী সভা করবেন। তো একজন সর্বভারতীয় নেতৃত্ব হিসেবে যতটা সময় দরকার কংগ্রেসের বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাস্তবতা বুঝে, রাহুল গান্ধী তো শেষে ততটা সভা করেছেন বা করছেন।
মুর্শিদাবাদকে শুধু প্রধান এরিয়া না, সেখানে মালদাও আছে, উত্তর দিনাজপুরের কথা আমি বারবার বলছি, এবং কলকাতারও কয়েকটি কেন্দ্রের ক্ষেত্রে কংগ্রেসের সম্ভাবনা আছে। এটা তো বুঝতে হবে যে যে কোনো বর্তমান বাস্তবতাটা কি। কংগ্রেসের বর্তমান বাস্তবতাকে অস্বীকার করা মানে মিথ্যে কথা বলা, জোর করে এই কথাটা চালিয়ে দেওয়া যে আহ, কংগ্রেসের শক্তি সব জায়গায় সমানভাবে আছে। হ্যাঁ, এরকম এটা এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করা, যেটা সাধারণত বিজেপি করে থাকে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে যদি আহ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এটা দেখায় যে কংগ্রেসের মূল শক্তি বা সাংগঠনিক শক্তি সেটা এই নির্দিষ্ট কয়েকটি জেলায় অ্যাক্টিভ, সেখানে ইলেকট্রাল পলিটিক্স এর লজিক অনুযায়ী সেইখানেই তো পার্টি ফোকাস বেশি করবে। অন্য জায়গায় কেন করতে যাবে? কারণ সাংগঠনিক, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস সাংগঠন, এটা তো অস্বীকার করার কোনো জায়গায় মিথ্যে কথা বলা হবে যে সাংগঠনিক ভাবে দুর্বলতা একটা আছে। 2 নম্বর কথা, না রাজ্যে না কেন্দ্রে ক্ষমতায় নেই। তৃতীয়ত হচ্ছে যে অন্যান্য রাজ্যেও একটা ইলেকশনের আবহাওয়া আছে, নির্বাচনের আবহাওয়া আছে। তো বর্তমান পশ্চিমবঙ্গে যে বাস্তবতা, কংগ্রেসের বাস্তবতা, সেই বাস্তবতাটাকে ভিত্তি করেই তো দল তার সিদ্ধান্তগুলো নেবে বা স্ট্র্যাটেজি গুলো তৈরি করবে, তাই না? মানে সেখানে কেন যদি এখন আমি ধরে নিই দক্ষিণ চব্বিশ পরগনায়, এটা তো বাস্তব যে সেখানে দলের আহ সাংগঠনিক কাজকর্ম করতে হবে, সাংগঠনিক সেখানে সংগঠনকে মজবুত করতে হবে। ছিল আগে, আহ আমরা সবাই জানি কিভাবে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং ভবিষ্যতে সেটা কোন দিকে যাবে। আহ, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের সেই জেলাগুলোয় সাংগঠনিক শক্তি নেই। সুতরাং যেখানে সাংগঠনিক শক্তি আছে, ভোটের অঙ্কের বিচারে তো ফোকাসটা সেই দিকেই থাকবে। দেখুন, এটা একটা খুব মজার ন্যারেটিভ তৈরি করেছে আহ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলই। এটা বেশ মজা লাগছে আমার ভেবে যে একটু আগে আমি নিজে মুখেই বললাম যে উম, কিছু কিছু জায়গায় সাংগঠনিক ভাবে আহ বেশ কয়েকটি জেলায় কংগ্রেস দুর্বল, এবং আমি অস্বীকার করিনি কিন্তু একজন কংগ্রেস কর্মী হিসেবে। তা সত্ত্বেও, এবং আমরা রাজ্যে কোথাও ক্ষমতায় নেই, বিধানসভাতে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কোনো বিধায়ক নেই, আহ তা সত্ত্বেও দাঁড়িয়ে আহ এটা ভেবে খুব ভালো লাগছে যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে, কংগ্রেস মাথা ব্যথার কারণ হয়ে উঠছে একদিকে বিজেপির ক্ষেত্রে, আবার কংগ্রেস মাথা ব্যথার কারণ হয়ে উঠছে একদিকে তৃণমূলের ক্ষেত্রেও। যে কংগ্রেস কোথায় কোন সিটে কতটা ভোট কাটলে আহ কে হেরে যাবেন, এইটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছে আর কি। যে কিছু কিছু সিটে যেখানে কংগ্রেস হয়তো তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে বলে তারা আশঙ্কা করছেন, কিছু জায়গায় বিজেপি আশঙ্কা করছে যে সর্বভারতীয় ক্ষেত্রে এবং সম্প্রতি লোকসভায় যে থাপ্পড়টি পড়লো বিজেপির মুখে, তার একটা অভিঘাত তৈরি হতে পারে কিনা এবং সেটা কতটা বিজেপির জন্য সমস্যার কারণ হতে পারে। আহ এই বিষয়গুলো নিয়ে কংগ্রেস একটা আলোচনার মধ্যে চলে আসছে, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে কংগ্রেস এর কোনো বিধায়ক নেই পশ্চিমবঙ্গের বিধানসভায় এখনো পর্যন্ত। হবে এরপর, এই বিধানসভা নির্বাচনের পরেই বিধায়ক হবে, কংগ্রেস খাতা খুলবে। এই মাথা ব্যথার কারণটা কি, এবং যে ন্যারেটিভটা তৈরি করছে সেই ন্যারেটিভটা খুব হাস্যকর ন্যারেটিভ, যেটাকে আমরা একদম চলিত কথায় বলি ভোট কাটুয়া ন্যারেটিভ। সেটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে উম, সাধারণ মানুষ তাদের মতাদর্শগত দিক থেকে এবং আহ এলাকা বা বিধানসভা ক্ষেত্রে যে প্রয়োজনীয় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে, এবং 3 নম্বর, সার্বিকভাবে রাজ্যের যে পরিস্থিতি, রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি, চাকরি বাকরি নিয়ে যে সমস্যা, আহ আহ, নিয়োগ দুর্নীতির উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপির এই আহ আহ, রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ যাদেরকে মনে করবেন তাদেরকে ভোট দেবেন। ফলত সেইখানে দাঁড়িয়ে এই ধরনের বাইনারিতে রাজনীতিটাকে নিয়ে যাওয়া, যে আহ, যদি মুসলমানদের বাঁচতে হয় তাহলে তৃণমূলকেই ভোট দিতে হবে, এবং যদি হিন্দুদের বাঁচতে হয় তাহলে বিজেপিকেই ভোট দিতে হবে, এই ধরনের ন্যারেটিভ নির্মাণ তো প্রাথমিকভাবে অগণতান্ত্রিক। আমার বলার বিষয় এইটা যে ভারতীয় জনতা পার্টি পুরোপুরি ভাবেই
এটা ধর্মের ভিত্তিতে ধর্মের তাস খেলে এসআইআর করেছে, এবং তারপরে সেখান থেকে সেই ন্যারেটিভকেই সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথম দফা নির্বাচন প্রচারের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগেও তাই ঘটছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে 15 বছর ক্ষমতায় থাকার পরেও তৃণমূল কংগ্রেস স্কিমগুলি ছাড়া, বেনিফিশিয়ারি স্কিমগুলি ছাড়া তারা তাদের উন্নয়নের কথা বলতে পারছে না। তারা কেবলমাত্র লোকের থেকে ভোট চাইছে, সাধারণ মানুষের থেকে ভোট চাইছে এইটা বলে যে বিজেপি এলে খুব খারাপ হবে। তো বিজেপিকে এনেছিল কে পশ্চিমবঙ্গে? সুতরাং এই ধরনের ন্যারেটিভের বাইরে গিয়ে রুটি কাপড়া মাকান এই বিষয়ের ওপর ভিত্তি করে যে সুস্থ রাজনীতিটা করার প্রয়োজন, সেই রাজনীতিটা তো সারা দেশ জুড়ে করছে কংগ্রেস, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। যার মনে হবে কংগ্রেস, এবং অফকোর্স এটা বিধান নয় বাংলা, তো সুতরাং যেখানে মনে হবে যে কংগ্রেস বিকল্প, অন্যান্য রাজ্যে, বহু রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে মানুষ কংগ্রেসকে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। তো এই ক্ষেত্রেও তাই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই এই ন্যারেটিভটা তো মানে বিজেপি এবং তৃণমূল সাইমালটেনিয়াসলি তৈরি করছে। ভোটের ময়দানে লড়াই হোক, এত দুশ্চিন্তা কিসের? যাদের মনে হবে তারা তাদেরকে ভোট দেবেন। এটা তো আমরা তো বলি যে নির্বাচন গণতন্ত্রের উৎসব। তো আমি যে প্যারামিটার গুলো বললাম, সেই প্যারামিটার গুলোর উপর ভিত্তি করে সাধারণ মানুষ যাকে মনে করবেন তাকে ভোট দেবেন, যে দলকে মনে করবেন সেই দলকে ভোট দেবেন। একমাত্র মানে একটা সর্বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায়, কাঠামোয় কেবলমাত্র দুটি দল থাকবে আর অন্যান্য দলগুলি থাকবে না, এটা তো হতে পারে না। এটা তো বিরোধশূন্য রাজনীতির খেলা। ফলত এই ধরনের যে আমি বলবো লেবেলিং, ভোট কাটুয়া বা ইত্যাদি ইত্যাদি হাস্যকর শব্দ, তো এইগুলো খুবই আহ রাদার কংগ্রেসকে প্রাসঙ্গিক করে তুলছে। কংগ্রেসের ভালো লাগছে, এটা কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে উঠছে। মানে যদি এতটাই অপ্রাসঙ্গিক হতো তাহলে তো আলোচনা হতো না, না? দেখুন, আমি তো গণৎকার নই, এবং রাজনীতিতে কোনো কিছুই একদম ডেফিনিট করে কিছু বলা যায় না। আহ, এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে উম, তাবড় নেতা, তাবড় মুখ, তাদেরকে সরে যেতে হয়েছে। আবার এটাও দেখা গেছে যে নতুন মুখ তারা জায়গা করে নিয়েছে। আবার এটাও দেখা গেছে যে পুরনো চাল সময়ের দাবিতে ভাতে বেড়েছে। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের পশ্চিমবঙ্গে অন্যতম মুখ, আমরা সবাই জানি। ফলত আমরা তো ভীষণভাবে আশাবাদী যে আহ অধীর চৌধুরী জিতবেন, এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় তার উপস্থিতি তো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির জন্য, এবং বিধানসভা তো একটা পলিসি মেকিং এর জায়গা। আহ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অধীর চৌধুরীর যে অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, আহ, আহ, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করবে, পশ্চিমবঙ্গের রাজনীতিকে সমৃদ্ধ করবে। তো আমরা তো আশাবাদী যে অধীর চৌধুরী এবার জিতবেন। তবে আমি এরকম কোনো অপ্রাসঙ্গিক কথা বলতে রাজি নই, কারণ ভোটের রাজনীতিতে যা কিছুই হতে পারে। এটা পলিটিক্যাল কারেক্টনেস নয়, এটা বাস্তব। তো আমরা ভীষণভাবে আশাবাদী যে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে জিতে এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় আসছে।